পৃথিবীর ইতিহাসে এমন কিছু রাষ্ট্রনায়ক আছেন যারা একই সাথে বিখ্যাত, অপরদিকে কুখ্যাতও বটে। ক্ষমতার চূড়ায় উঠেছিলেন তারা, করেছিলেন কোটি মানুষের ভাগ্য নির্ধারণ। কিন্তু এই চূড়া থেকে পতন হলে তার ফল যে হয় ভয়ঙ্কর। শেষ পর্যন্ত তাই তাদেরকেই দাঁড়াতে হয়েছিল বিচারের কাঠগড়ায়। কেউ বিশ্বাসঘাতকতার অভিযোগে, কেউ বা রাজনীতির নিষ্ঠুর খেলায় পরাজিত হয়ে। ইতিহাসের অন্ধকার ষড়যন্ত্রে যারা হারিয়েছেন ক্ষমতা, সম্মান, এমনকি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে নিজের প্রাণটুকুও। আজ আমরা জানব তাদের সেই ভয়াবহ পরিণতির গল্প। পৃথিবীতে তাদের শেষ বিচার এবং শেষ দিনটি, তারই সাথে মৃত্যুদণ্ডের পেছনে লুকিয়ে থাকা রোমহর্ষক বাস্তব সেই ইতিহাস, যেগুলো শুধু মৃত্যু নয়, ক্ষমতা, ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা এবং ইতিহাসের নির্মম সত্যের সাক্ষ্য। আসসালামু আলাইকুম, আমি রাহাত জুবায়ের, আর আমাদের আজকের ভিডিও টপিক ডেথ পেনাল্টিজ অফ দ্য ফোর স্টেটসম্যান। চলুন তবে শুরু করা যাক। সাদ্দাম হোসাইন, সম্পূর্ণ নাম সাদ্দাম হোসাইন আব্দুল মাজিদ আল তিকরিতি। 1937 সালের 27 এপ্রিল জন্ম নেওয়া ইরাকের এই পঞ্চম প্রেসিডেন্ট তার জটিলতাপূর্ণ লম্বা কর্মময় জীবনে নানান সমালোচনার জন্ম দিলেও তার শুরুটা কিন্তু এমন ছিল না। 1979 সালের 16 জুলাই তৎকালীন প্রেসিডেন্ট আবদ আল হাসান আল বাকরকে পদত্যাগে বাধ্য করার পর প্রেসিডেন্টের আসনে বসেন সাদ্দাম হোসাইন। গদিতে বসেই ইরাকি জনগণকে নতুন ভোরের স্বপ্ন দেখিয়েছিলেন তিনি। তার শাসনের প্রথম বছরগুলোতে অবশ্য ইরাকি জনগণ সেই স্বপ্নের বাস্তব প্রতিফলনও দেখেছিল। কিন্তু হায়, সে স্বপ্ন ভঙ্গ হতে খুব বেশি দেরি হয়নি। 22 জুলাই 1979 সালে শাসন শুরুর মাত্র 6 দিনের মাথায় তৎকালীন আরব সমাজতান্ত্রিক দল বাথ পার্টির 22 জন প্রভাবশালী নেতাকে দেশের বিরুদ্ধে চক্রান্তের দায়ে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে হত্যা করেন তিনি। যারা তাদেরকে গুলি করেছিল তারা একসময় তাদেরই সহকর্মী ছিলেন। মূলত তাদেরকে গুলি করতে বাধ্য করেন সাদ্দাম হোসাইন। 8 জুলাই 1982 ইরাক ইরান যুদ্ধাবস্থা তখন তুঙ্গে। ইরাকের শিয়া অধ্যুষিত দুজাইল নামক এলাকায় বক্তৃতা দিতে গেলেন সাদ্দাম হোসাইন। এই অঞ্চলের বেশিরভাগ পুরুষই ইরানের পক্ষে যুদ্ধ করছিল। বক্তৃতা শেষে ফেরার পথে 12 জন গুপ্তঘাতক সাদ্দামের গাড়ি বহরে হামলা চালায়। সাদ্দাম অক্ষত থাকলেও মারা যায় তার 2 দেহরক্ষী। ঘাতকেরা পালিয়ে যাওয়ার পর সাদ্দাম তার গাড়ি বহর নিয়ে ফেরত আসেন দুজাইলে। আরও একটি বক্তৃতা দেন তিনি। সেই বক্তৃতায় তিনি এই ঘটনার জন্য পুরোপুরি দায়ী করেন ইরানকে এবং ইরানকে সাহায্য করা যে কোনো শক্তিকে আমূলে উৎপাটন করার প্রতিজ্ঞা করেন তিনি সেদিন। সেই প্রতিজ্ঞা রক্ষাতেই পরের দিন এলিট রিপাবলিকান গার্ডের একটি বিশেষ ইউনিট দুজাইলে প্রবেশ করে এবং নারী, শিশু সহ প্রায় 600 মানুষকে আটক করে। তাদের ঠাঁই হয় আবু গারিব কারাগারে। এদের মধ্যে 148 জনকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। সাদ্দামের পুরোটা শাসনামল জুড়ে ছিল এমন অসংখ্য গণহত্যা ও রাসায়নিক বোমা হামলার ছড়াছড়ি। পরবর্তীতে 2003 সালে আমেরিকা কর্তৃক ইরাক আক্রমণের মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সাদ্দাম হোসাইনের সরকার ভেঙে পড়ে। তিনি পালিয়ে যান। 2003 সালের 13 ডিসেম্বর তিকরিতের কাছে একটি খামারের মাটির নিচে তৈরি বাংকার থেকে তাকে গ্রেফতার করা হয়। দুজাইল গণহত্যার কারণে মানবতা বিরোধী অপরাধের দায়ে তাকে অভিযুক্ত করে তার বিচার চলে। 2006 সালের 5 নভেম্বর তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় এবং 30 ডিসেম্বর 2006 সালে ঈদ উল আজহার দিন তার ফাঁসি কার্যকর করা হয়। বলা হয়ে থাকে সাদ্দাম হোসাইনের শাসনকাল প্রায় 2.5 লক্ষ ইরাকি জনতার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। বর্তমান বিশ্বে যতই তাকে দ্য বুচার অফ বাগদাদ নামে অভিহিত করা হোক না কেন, আমাদের কিন্তু এটাও মনে রাখতে হবে যে পারস্পরিক সংঘাতে লিপ্ত জাতি দ্বারা পরিপূর্ণ ইরাকের এত বিদ্রোহ কঠোর হাতে দমন করে এতগুলো বছর দেশের অখণ্ডতা বজায় রাখার ক্ষেত্রে
সাদ্দাম হুসাইন প্রশংসা প্রাপ্তির দাবিও রাখেন বটে। জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের চতুর্থ রাষ্ট্রপতি এবং নবম প্রধানমন্ত্রী। পাকিস্তানের অন্যতম প্রভাবশালী এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব সম্পন্ন জুলফিকার আলী ভুট্টো প্রথম জীবনে আইয়ুব খানের সামরিক সরকারে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করলেও পরে সামরিক শাসনের বিরোধিতা করে নিজস্ব দল পাকিস্তান পিপলস পার্টি প্রতিষ্ঠা করেন। তার পার্টির জনপ্রিয় স্লোগান রুটি কাপড়া और মাকান তাকে দরিদ্র এবং সাধারণ মানুষের কাছে দারুণভাবে জনপ্রিয় করে তোলে। 1971 সালের যুদ্ধের পর তিনি ক্ষমতা গ্রহণ করেন এবং 1973 সালে পাকিস্তানের সংবিধান প্রণয়নে মুখ্য ভূমিকা পালন করেন, যা পাকিস্তানকে সংসদীয় গণতন্ত্রের দিকে নিয়ে গিয়েছিল। 1977 সালের সাধারণ নির্বাচনে তার দল বিপুল ভোটে জয়লাভ করে, কিন্তু বিরোধীরা কারচুপির অভিযোগ তোলে। এর ফলে দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়ে যায়। আর এই সুযোগটাকেই কাজে লাগিয়ে তৎকালীন সেনাপ্রধান জেনারেল জিয়াউল হক সামরিক আইন জারি করেন এবং ভুট্টোকে ক্ষমতাচ্যুত ও গ্রেফতার করেন। ভুট্টোর বিরুদ্ধে আনা হয় 1974 সালে তারই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আহমদ রাজা কাসুরির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ। এর বিচারে লাহোর হাইকোর্ট ভুট্টোকে মৃত্যুদণ্ড দেয়। পরবর্তীতে সুপ্রিম কোর্টও 4-3 ব্যবধানে সেই রায়টি বহাল রাখে। এটি ছিল একটি অত্যন্ত বিতর্কিত বিচার। ভুট্টো এই বিচারকে রাজনৈতিক প্রতিশোধ বলে দাবি করেছিলেন। কে জানে, অতীতে করা কোনো পাপের শাস্তি তিনি হয়তো পেয়েছিলেন ঠিক এইভাবে। 4 এপ্রিল 1979 সালে তাকে ফাঁসিতে ঝোলানো হয়। সিরাজউদ্দৌলা মাত্র 23 বছর বয়সে সিংহাসনে আরোহণ করা বাংলার শেষ স্বাধীন নবাব। অল্প বয়সে ও অভিজ্ঞতাহীন হওয়ায় বারংবার দ্রুত ও ভুল সিদ্ধান্ত গ্রহণের ফলে খুব অল্প সময়ের মধ্যেই তিনি দরবারের প্রবীণ ও প্রভাবশালী সভাসদদের সমর্থন হারাতে শুরু করেন। এরই মধ্যে ইংরেজরা কলকাতায় নবাবের অনুমতি না নিয়েই দুর্গ নির্মাণ করে, এমনকি তাদের বিরুদ্ধে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগও ছিল। ফলে রাগান্বিত নবাব কাল বিলম্ব না করে কলকাতায় আক্রমণ চালান এবং অতি অল্প সময়ের জন্য তা দখলও করেন। এ সময় কিছু ব্রিটিশ সেনাদের আটকে রাখার ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার করার মাধ্যমে নবাবের বিরুদ্ধে ব্রিটিশ হর্তাকর্তাদের মনকে বিষিয়ে তোলা হয়। ইতিহাসে যেটি অন্ধকূপ হত্যা নামে বিশেষভাবে পরিচিত। আর এর ফলেই তৈরি হয়ে যায় পলাশী যুদ্ধের প্রেক্ষাপট। ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ আর নবাবের সেনাপতি মীর জাফরের রাজনৈতিক ষড়যন্ত্রে যুদ্ধে কোনো রকম বড় প্রতিরোধই করতে পারেনি নবাবের সেনাবাহিনী এবং অতি অল্প সময়ের মধ্যেই তারা পরাজিত হয়। নবাব তার স্ত্রী লুৎফুন্নেসা ও 4 বছর বয়সী কন্যা জহুরাকে নিয়ে পালিয়ে যান। এরই মধ্যে মীর জাফর ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হওয়া চুক্তির অংশ হিসেবে নমক হারাম দেওরি অর্থাৎ মীর জাফরের প্রাসাদে মীর জাফরেরই পুত্র মীর মিরনের নির্দেশে মোহাম্মদ আলী বেগ 1757 সালের 2 জুলাই সিরাজউদ্দৌলাকে মৃত্যুদণ্ড দেন। ওদিকে 3 জুলাই সিরাজউদ্দৌলা মহানন্দা নদীর স্রোত অতিক্রম করে এলেও তাতে জোয়ার ভাটার ফলে হঠাৎ করে পানি কমে যাওয়ায় নাজিমপুরের মোহনায় এসে তার নৌকা চড়ায় আটকে যায়। তিনি নৌকা থেকে নেমে খাবার সংগ্রহের জন্য একটি মসজিদের নিকটবর্তী বাজারে আসেন, আর সেখানে কিছু লোক তাকে চিনে ফেলে। অর্থের লোভে মীর জাফরের সৈন্যবাহিনীকে খবর দেয় তারা। ধরা পড়েন নবাব। বিশ্বাসঘাতক মীর জাফরকে নবাব ঘোষণা করা হয়। মীর জাফরের পুত্র মিরানের তত্ত্বাবধানে কোনো রকম বাছ বিচার ছাড়াই মোহাম্মদী বেগ নামক এক ঘাতকের দ্বারা সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়। দারা শিকো মুঘল সম্রাট শাহজাহানের বড় ছেলে এবং তার সব থেকে প্রিয় উত্তরাধিকারী। যুবরাজ হওয়ার সাথে সাথে তিনি ছিলেন একজন গভীর দার্শনিক এবং উদারপন্থী। তিনি হিন্দু ও মুসলিমের মধ্যে ঐক্য ও সহনশীলতা প্রচার করতেন, যার ফলশ্রুতিতে ইতিহাস একই সাথে তাকে করেছে সম্মানিত ও নিন্দিত। তিনি সিরি আকবর ও মাজমাউল বাহরাইন নামক 2 গ্রন্থে সেই ঐক্য সম্বন্ধীয় জ্ঞান তুলেও ধরেছিলেন। ফরাসি ভ্রমণকারী এবং দারা শিকোর রাজ চিকিৎসক ফ্রাঁসোয়া বার্নিয়ারের লেখনী থেকে জানা যায় দারা শিকোর মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন ছোট ভাই মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব।
কিছুটা ধর্মীয় গোঁড়ামি এবং একটু বেশি কঠোর প্রকৃতির আওরঙ্গজেবের ব্যাপারে ফ্রাঁসোয়া বার্নিয়ার বলেছেন, তিনি নাকি প্রায়শই বলতেন রাজ সিংহাসনের প্রতি তার কোনোই আকাঙ্ক্ষা নেই, তিনি সুফি হয়েই তার জীবনটা কাটিয়ে দিতে চান। কিন্তু এই আওরঙ্গজেবই যে পরবর্তী সম্রাট হতে চলেছেন তা কেই বা জানত? দারা এবং আওরঙ্গজেবের মধ্যে কে পরের সম্রাট হতে যাচ্ছেন তা নির্ধারণ করা হয়েছিল সামুগার যুদ্ধের মাধ্যমে। সেখানে দুই ভাই একে অপরের প্রতিপক্ষ। আওরঙ্গজেবের মতো এমন কূটনীতিক ও রণকৌশলী নেতা ভারতবর্ষের মুসলিম শাসনের ইতিহাসে বিরল। ফলে যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হন দারা শিকো। এরপর তিনি পালিয়ে যান এবং বিভিন্ন স্থানে আশ্রয় নিতে থাকেন। তাকে সর্বশেষ নাকি আশ্রয় দিয়েছিলেন মালিক জীবন বা জুনায়েদ খান বারোজাই নামক এক আফগান সর্দার। অতীতে যাকে বেশ কয়েকবার সম্রাট শাহজাহানের কবল থেকে উদ্ধার করেছিলেন খোদ দারা শিকো। আর এই আফগান সর্দারই বিশ্বাসঘাতকতা করে দারাকে ধরিয়ে দেন আওরঙ্গজেবের সেনাবাহিনীর কাছে। আওরঙ্গজেব দারাকে চরমভাবে অপমান করতে চেয়েছিলেন, তাই একটি নোংরা হাতির পিঠে শিকলবদ্ধ করে বসিয়ে দারা শিকোকে দিল্লির রাস্তায় রাস্তায় ঘোরানো হয়েছিল, যাতে সাধারণ মানুষ দেখতে পায় তাদের সম্রাটের কতটা নিকৃষ্টভাবে পতন হয়েছে। পরবর্তীতে ইসলামের নিন্দা ও ধর্মত্যাগী হওয়ার অভিযোগ এনে রাজনৈতিকভাবে তার বিচার করা হয়। বিচারে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 1659 সালের 30 আগস্ট রাতে নিজের পুত্রের সামনে তাকে আওরঙ্গজেবের সহচরেরা হত্যা করে। ফ্রাঁসোয়া বার্নিয়ার এবং ভেনিসের ভ্রমণকারী নিকোলাও মানুচির লেখনী থেকে জানা যায়, দারাকে হত্যা করার পর তার কাটা মাথা আওরঙ্গজেবের সামনে আনা হয়। তিনি খুব ভালো করে বেশ কয়েকবার তা পরীক্ষা করেন। তারপর তার তরবারি দিয়ে সেই কাটা মাথায় 3 বার সজোরে আঘাত করে তা আরও বিকৃত করে ফেলেন। তারপর তিনি নির্দেশ দেন সেই মাথাটি একটি সুদৃশ্য বাক্সে বন্দি করে গৃহবন্দী শাহজাহানের নিকট, অর্থাৎ তার পিতা শাহজাহানের নিকট উপস্থাপন করার। তিনি আরও স্পষ্ট করে বলে দিয়েছিলেন, যখন তার পিতা খেতে বসবেন ঠিক তখনই যেন বাক্সটি তার সামনে রাখা হয়। বাক্সের সাথে একটি বার্তাও তিনি পাঠিয়েছিলেন। যথাসময়ে শাহজাহানের সামনে মুখ বন্ধ করা বাক্সটি রাখা হয় এবং রক্ষীটি বলে ওঠেন, দেখুন আপনার পুত্র আপনাকে ভুলে যাননি। এটা শুনে শাহজাহান নাকি প্রচণ্ড খুশি হয়ে বলেছিলেন, আল্লাহ মহান, আমার ছেলে এখনও আমাকে মনে রাখে। কিন্তু এরপর বাক্সটি খুলেই তিনি চিৎকার দিয়ে ওঠেন এবং অজ্ঞান হয়ে পড়ে যান। ক্ষমতা এবং মৃত্যুদণ্ড, সাদ্দাম হোসেনের অহংকার, ভুট্টোর ওপর রাজনৈতিক প্রতিশোধ, সিরাজউদ্দৌলা ও দারার সঙ্গে ঘটা বিশ্বাসঘাতকতা, এসবটাই আমাদের একটি কথাই কিন্তু মনে করিয়ে দেয়। ইতিহাস বারবার প্রমাণ করেছে ক্ষমতার সিংহাসন চিরস্থায়ী নয়, আর ক্ষমতাবানরাও আইনের ঊর্ধ্বে নন। মানব সৃষ্ট আইনকে ফাঁকি দিলেও ঐশ্বরিক আইনে তাকে সাজা যে পেতেই হয়। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। এমনই রোমাঞ্চকর, অপার্থিব, প্রহেলিকাময় সব তথ্যে পরিপূর্ণ ভিডিও মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটিকে, আর ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টিল দেন, লাইটস আউট।